আজকের গন্তব্য অম্বিকা কালনা। শান্তিপুরে যাওয়ার পথে রানাঘাট পার হয়েই এই কালীনারায়ণপুর স্টেশনে ঢোকার মুখে সুন্দর একটা নদী এবং এই ব্রিজ। এখানে কালীনারায়ণপুর স্টেশনের পাশেই বাবলা বাগান, বাবলা গাছের বন, সুন্দর। স্টেশনের পাশ দিয়ে এটা কালীনারায়ণপুর স্টেশনের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে। সুন্দর বাবলা বন, বাহ, দেখার মতো সুন্দর। কালীনারায়ণপুর স্টেশন পার হয়ে এই নদীর পাড় দিয়ে সুন্দর কলা বাগান, দিগন্ত প্রসারিত কলা বাগান, প্রচুর কলা বাগান, যতদূর চোখ যায় শুধু কলা বাগান আর কলা বাগান। বাহ, অসাধারণ মনোরম দৃশ্য। বাহ বাহ, সুন্দর। দেখার মতো দৃশ্য। চলে এলাম ফুলিয়া স্টেশনে। পৌঁছে গেলাম শান্তিপুর জংশন। দুজনে শান্তিপুরে এসে নামলাম। ওভারব্রিজে উঠলাম, ওপারে যাব, ওপার থেকে অটো ধরে কালনাঘাট যেতে হবে। অবশেষে নিতাই আর আমি অটোতে করে এসে পৌঁছালাম কালনাঘাট। এখন ফেরিতে উঠব। কালনাঘাট, কালনাঘাট। ফেরিঘাটে এসে পৌঁছালাম, এগিয়ে যাচ্ছি ফেরির দিকে। বাহ, সুন্দর কাশফুল ফুটে আছে নদীর পাড়ে। ওপরেও প্রচুর কাশফুল ফুটে আছে। আমরা অপেক্ষা করছি কখন ফেরি ছাড়বে ঘাট থেকে। নদীর জল রৌদ্রে চিকচিক চিকচিক করছে। ওপারে কালনা। আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, ওপার থেকেও একটা আসছে এপারে। মনে হচ্ছে যেন হাওয়ায় ভেসে চলেছে।
আমরাও এগিয়ে চলেছি ওপারের ঘাটের দিকে। খুব স্পিডে চলছে। অবশেষে এসে পৌঁছানো গেল কালনা ঘাটে। সবাই নামার জন্য প্রস্তুত। এদিকে আর একটা ফেরিতে গাড়ি পার হচ্ছে। ঘাট পার হয়ে এগিয়ে চলেছি। কালনা ফেরিঘাট থেকে টোটোতে উঠে আমরা এগিয়ে চলেছি কালনার বিখ্যাত 108 শিব মন্দিরের দিকে। শেষমেশ এসে পৌঁছালাম 108 শিব মন্দিরের কাছে। নিতাই আর আমি এসে পৌঁছালাম কালনার বিখ্যাত 108 শিব মন্দিরের দোরগোড়ায়। এই হলো গেট, আর এর উল্টো দিকেও রয়েছে মন্দির। এই একটু খেয়ে এসে তারপর আমরা ঘুরে দেখব। দুপুরবেলা একটা হোটেলে ঢুকে আমরা ভাত খেয়ে নিচ্ছি, মাছ ভাত। খুবই সুন্দর জায়গা, দেখার মতো, উপভোগ্য। মানে এটা একটা ইউনিক আইডিয়া যে বাইরে থেকে এক সারি মন্দির তৈরি করেছে, যার চূড়া হচ্ছে 74টা। আবার ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে আবার এক সারি রাউন্ড করে বৃত্তাকারে একটা মন্দির তৈরি করেছে, যার 34টা চূড়া। এটাকেই বলা হয় 34টা মন্দির, আর এটাকে বলা হচ্ছে 74টা। এই 74 আর এই 34 মিলে মোট 108 শিব মন্দির বলা হয়। এবার মন্দিরটা একটা পাক দেওয়া যাক। আমি আর নিতাই এসেছি দেখতে। খুব সুন্দর সাজানো গোছানো ফুল গাছগুলো, পাতাবাহার গাছগুলো খুব সুন্দর করে কাটিং করা গোল করে। আর এই লনে রয়েছে ঘাস। এই ঘাস, ফুল, পাতা ছেঁড়া নিষেধ এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো, সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে। এটা সত্যি সুন্দর। এবার এদিক দিয়ে ভিতরের যে বৃত্তাকার, যে ছোট বৃত্তাকার লনটাতে ঢুকবো, ভিতরের লনে ঢুকবো। এখানে একটা রাউন্ড মারা যাক, একটু ঘুরে একটা রাউন্ডে দেখা যাক। মানে ইউনিক আইডিয়া আর কি, সুন্দর। ভিতরের যে 34টা মন্দির রয়েছে তার মধ্যিখানে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভিডিও করে নেওয়া যাক।
একদিনের ভ্রমণের জন্য, সময় কাটানোর জন্য কলকাতা বা এদিকে বহরমপুর পর্যন্ত, কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত যাদের বাড়ি, তারা একদিনে এখানে এসে কিন্তু একদিনেই দেখে আবার বাড়িতে ফিরতে পারে। সেরকম একটা জায়গা এবং দেখার মতো জায়গা। অবশ্যই অন্তত একবার এখানে আসা উচিত। এইটা ভিতরের চত্বরে আমি ঘুরছি। এইবার এইটা বাইরের দিকে আমি বেরোচ্ছি। এই যে এইটা বাইরের দিকে, এই ভিতরের চত্বরে এটা হচ্ছে 34টা শিব মন্দির রয়েছে, মানে চূড়া রয়েছে 34টা। আর এবার আমি এই বেরোচ্ছি, বাইরে চলে যাচ্ছি। বাইরের এই চত্বরে চলে এলাম। এদিকে সেই 74টা শিব মন্দিরের যে বেষ্টন, আর এই ভিতর থেকে আমি বেরিয়ে এলাম। এইদিকে হচ্ছে 34টা। এটা বুঝতে হবে, বোঝার ব্যাপার আছে। এইটা হচ্ছে ভিতরের বৃত্তটা। এখানে রয়েছে 34টা শিব মন্দির, আর এইটা হচ্ছে বাইরের দিকটা, বাইরের বৃত্ত। এই বাইরের বৃত্তে রয়েছে 74টা শিব মন্দির, 74টা চূড়া। এটা বোঝার ব্যাপার আছে। আর এখান থেকে আবার ভিতরে যাচ্ছি। এই ভিতরে ঢুকলাম, এই ঢুকে এলাম। এই যে ভিতরে, এই যে এখানে হচ্ছে এই ভিতরের বৃত্তে 34টা শিব মন্দির, মানে 34টা চূড়া। প্রত্যেকটা মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ রাখা আছে। এটাকে বলা হয় শিবলিঙ্গ। এটা এ সম্পর্কে আমার অন্যরকম ধারণা আছে। প্রাচীন পৃথিবীতে বিভিন্ন জায়গায় এরকম পাথরে তৈরি নিদর্শন পাওয়া গেছে। এটা উর্বর শক্তির প্রতীক হিসেবেই মানে উপাসনা করা হতো আর কি। প্রাচীন যুগের মানুষেরা, আদিমকালের মানুষেরা উর্বর শক্তির প্রতীক হিসেবে এই প্রতীকটাকে, মানে কৃষিভিত্তিক সমাজে এই প্রতীকটাকে উর্বর শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। সেখানে আমাদের ভারতবর্ষে সেটা হয়ে গেল শিবলিঙ্গ। যাই হোক, কি আর করা যাবে। এই নিচে এই যে বারান্দা রয়েছে, এখানে আমি বসলাম একটু। নিচের বারান্দা মতো জায়গায় বসে কিছু কথা বলি। এই যে শিব মন্দির, ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আমরা দেখতে পাবো আপামর ভারতবর্ষের মানুষ কিন্তু শিবের উপাসনা করে। এবং আমি বাংলার কথা বলি। বাংলায় যেমন বিভিন্ন জায়গায় খনন কার্যের মধ্য দিয়ে বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বৌদ্ধ মূর্তি, বৌদ্ধ বিহার, বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে, তেমনি বাংলার আনাচে কানাচে আমরা প্রচুর শিব মন্দির দেখতে পাই। এর আগে যে বনগাঁয় ছয়ঘরিয়ায় রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘুরতে গেছিলাম, সেখানে সব শিব মন্দিরগুলো জোড়া শিব মন্দির সব। আর এখানে বাংলায় শিব মন্দির প্রতিষ্ঠার চরম আর কি একটা বিকাশ হয়েছে এখানে 108 শিব মন্দির তৈরির মধ্য দিয়ে। তাহলে শিবের প্রতি যে ভক্তি বা শিবের উপাসনা বাংলার মানুষের কাছে একটা বড় জায়গা দখল করে নিয়েছিল, বা এখনও আছে। সেটা এর একটা আমি আমার নিজস্ব চিন্তা ভাবনায় এই শিবের উপাসনা
এর একটা ঐতিহাসিক, অন্যরকম ঐতিহাসিক আহ, প্রেক্ষাপট রয়েছে, যেটা আমি আমার নিজস্ব স্টাডি বা গবেষণা বা পড়াশোনার মধ্য দিয়ে এবং তার সঙ্গে নিজস্ব চিন্তাভাবনা যোগ করে আমি যেটা অনুধাবন করেছি সেটা হচ্ছে ভারতবর্ষে যে শিবকে কিন্তু আপনি বেদে খুঁজে পাবেন না। বৈদিক গ্রন্থে বা বেদে শিবের উল্লেখ নেই। সেখানে আছে ইন্দ্র, বরুণ, অগ্নিমিত্র। সেই ইন্দ্র, বরুণ, অগ্নিমিত্রের উপাসনা কিন্তু এদেশের মানুষ করে না। এদেশের মানুষ করে শিবের উপাসনা। শিব এলো কোথা থেকে? শিব তো বেদে নেই, গীতাতে নেই। তাহলে হিন্দু ধর্মের যে দুটো মূল ধর্মগ্রন্থ সেখানে শিব নেই, তাহলে শিব এলো কোথায়? এলে কোথা থেকে? আর হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আপামর ভারতবাসী শিবের উপাসনা করে, অথচ তাদের ধর্মগ্রন্থে শিবের উল্লেখ নেই। বিষয়টা কি হলো? তাহলে শিব এলো কোথা থেকে? শিবের উৎস কোথায়? শিব আসলে কে? আমরা যদি আরও পিছনে চলে যাই, মানে আরও অতীতে চলে যাই, তাহলে আমরা জানতে পারি ঋষভনাথের নাম, যাকে আমরা জৈন ধর্মের প্রবর্তক বলেই আমরা চিনি বা জানি। আসলে এই ঋষভনাথ যে জৈন ধর্মের প্রবর্তন করেছিলেন আমার মনে হয় না এমনটা। আমি মনে করি ঋষভনাথ ভারতবর্ষের মানুষকে একটা সত্যের পথ, ন্যায়ের পথ বা সঠিক জীবনচর্যার পথ দেখাতে চেয়েছিলেন। পরবর্তীকালে 23 জন যে তীর্থঙ্কর, সেই 23 জন তীর্থঙ্করদের মাধ্যমে সেইটা জৈন ধর্ম হিসেবে বিকশিত হয়। কিন্তু আমি মনে করি যে ঋষভনাথের পরবর্তী যে 23 জন তীর্থঙ্কর, তাদেরকে অনুসরণ না করে যারা কেবলমাত্র ঋষভনাথকে অনুসরণ করেছে, তারাই পরবর্তীকালে শিবের উপাসক বা শৈব হিসেবে পরিচিত হয়েছে। কিভাবে ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। ঋষভনাথ আমি মনে করি সনাতন ধর্মের প্রবর্তক। যখন মানুষ ঠিক সঠিক পুরোপুরি সভ্য হয়ে ওঠেনি, কেউ কেউ ঘর বাঁধতে শিখেছে, চাষবাস করতে শিখেছে, আবার কেউ বন্য জীবনযাপন, যাযাবর জীবনযাপন করছে, মানুষকে লুটপাট করছে, মানুষকে খুন করছে, দলবদ্ধভাবে মানুষ, গোষ্ঠীবদ্ধভাবে মানুষ বাস করছে। অসভ্য যাযাবর গোষ্ঠীগুলো যারা চাষবাস, কৃষিকাজ শুরু করেছে, সভ্য হয়েছে, তখন তাদের উপর মাঝে মাঝে তারা অ্যাটাক করতো, আক্রমণ করতো, এবং এই ব্যাপারটা একটা বিশৃঙ্খলা তৈরি করেছিল। এই বিশৃঙ্খলার হাত থেকে মানব জাতিকে একটা নতুন পথ দেখিয়েছিলেন আমার মনে হচ্ছে ভারতবর্ষের ঋষভনাথ। তিনি অহিংসা, সত্যবাদিতা, অপরিগ্রহ ইত্যাদি 4টি নীতির কথা বলেছিলেন, যেটা চতুর্জাম বলে আমরা জানি। এবং দেখা যাচ্ছে যে নিজের জন্য সম্পদ না রাখা, মানে গোষ্ঠীবদ্ধ জীবনে নিজের জন্য সম্পদ রাখা মানেই তো সেই তাদের যে গোষ্ঠীবদ্ধ যে কালচার, সংস্কৃতি, সেটা নষ্ট হয়ে যায়। একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করছে, খুন করছে। এই ব্যাপারটা সমাধান করার জন্যে, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসার জন্যে দরকার ছিল অহিংসাকে অনুসরণ করা। এবং অহিংসার এই চিন্তাভাবনা এখান থেকে এসেছে বলে আমি মনে করি। যে গোষ্ঠীবদ্ধ বিভিন্ন গোষ্ঠী একজন আরেকজনের বিরুদ্ধে যে আক্রমণ করত, লুটপাট করত, তাদের ধন সম্পদ লুট করত, এই ব্যাপারটা থেকে মানব জাতিকে বের করে আনার জন্যই অহিংসা, সত্যবাদিতা, অপরিগ্রহ, এই বিষয়গুলোকে তখন ঋষভনাথ মানুষকে এই আদর্শ শিক্ষা দিয়েছিলেন। সেই ঋষভনাথ ভারতের আদি সনাতন ধর্মের প্রবর্তক, মানে তার প্রবর্তিত যে নৈতিক আদর্শ, নৈতিক জীবনচর্যা, সেটাই প্রকৃতপক্ষে আমি তাকে আদিদেবও বলা হয়। আমি মনে করি সেটাই হচ্ছে ভারতের সবথেকে প্রাচীন আদি সনাতন ধর্ম। সেটাই বিকশিত হয়ে পরবর্তীকালে সনাতন ধর্ম বা সনাতন হিন্দু ধর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এবং ঋষভনাথের যে পরবর্তীকালের অনুগামীরা, তার পরবর্তী আরও 23 জন তীর্থঙ্কর, তারা যে একদিকে জৈন ধর্মের প্রবর্তন করলেন, আবার জৈন ধর্মের প্রভাবে সেই অহিংসার মন্ত্র নিয়ে বৌদ্ধ ধর্ম বিকশিত হলো। এবং বৌদ্ধ ধর্মের মধ্য দিয়ে আমি মনে করি ভারতবর্ষে যে সনাতন ধর্মের চরম উৎকর্ষতা ঘটেছে, একটা চরম শিখরে আরোহণ করেছে।
এখন এখানে বিষয়টা হচ্ছে ঋষভনাথ। এই ঋষভনাথ কথাটিকে আমি যদি ভাঙি, ঋষভনাথ মানে মানুষের উচ্চারণের তারতম্যের কারণে শব্দ কিন্তু চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়। এখন ঋষভনাথ কথাটাকে আমি যদি ভাঙি তাহলে কি দাঁড়াবে? এবং সামান্য উচ্চারণের পরিবর্তনের মধ্য দিয়ে এই কথাটা পরিবর্তিত হয়েই কি দাঁড়ায় দেখুন, ঋষভনাথ। ঋষভনাথ সেখান থেকে এলো ঋষিবনাথ, ঋষভনাথ, ঋষিবনাথ, শিবনাথ, সেখান থেকে শিব, ঋষভনাথ, ঋষভনাথ, ঋষিবনাথ, শিবনাথ, শিব। তাহলে এটা এটুকু ধারণা করা যেতেই পারে যে এই ঋষভনাথ নামটাই কালক্রমে পরিবর্তিত হয়ে এবং সংক্ষিপ্ত হয়ে শিব এই নামটা ধারণ করে। অর্থাৎ যে শিবের উপাসনা হিন্দুরা করে, সনাতন ধর্মের মানুষেরা করে, সেই শিব আসলে সেই ঋষভনাথই, যাকে আমরা জৈন ধর্মের প্রবর্তক বলেই জানি। কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী তারা 24 জন তীর্থঙ্করে তারা বিশ্বাসী নয়। শুধু ঋষভনাথকেই যারা শিব বলে উপাসনা করেন তারাই সনাতন ধর্মের মানুষ হয়ে গেলেন। আর যারা 23 জন তীর্থঙ্কর, 24 জন ঋষভনাথকে নিয়ে যারা 24 জন তীর্থঙ্কর, মানে ঋষভনাথ সহ আরও 23 জন তীর্থঙ্করকে যারা নিজেদের ধর্মগুরু বা ধর্ম প্রবর্তক হিসেবে মনে করেন তারাই হলো জৈন। জৈন ধর্মের প্রভাবেই বৌদ্ধ ধর্ম বিকশিত হলো। তার মানে সনাতন ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এর শিকড় আসলে এক জায়গাতেই। আর সেই শিকড়টা হচ্ছে ঋষভনাথ, যিনি পরবর্তীকালে শিব হিসেবে পরিচিতি লাভ করেছেন। এবং সেই শিবের স্মরণে এত আয়োজন, 108 শিব মন্দির। এইটা আসলে ভারতের প্রাচীন যে সনাতন ধর্ম এবং তার ইতিহাস, এর সঙ্গে কিন্তু এইভাবেই কানেক্টেড বা সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত। এই বিষয়টা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি সেটা মনে করি। আমার নিজস্ব স্টাডির মধ্যে দিয়ে আমি সেটা অনুধাবন করেছি, সেটা এখানে বিবৃত করলাম। আপনারাও সেটা ভেবে দেখবেন। এবং আমরা যে প্রচারটা করে থাকি হিন্দু ধর্মের কোনো প্রবর্তক নেই, সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই, এটা ভুল কথা। ঋষভনাথ তথা শিবই হচ্ছেন সনাতন ধর্মের প্রবর্তক। তাকে ভুলিয়ে রাখা হয়েছে, তার বদলে তাকে আড়াল করে অন্য কিছু বর্ণবাদী চিন্তা ভাবনা আদর্শ এখানে প্রতিষ্ঠা করার জন্যে তাকে কিন্তু আড়াল করা হয়েছে। এই বিষয়টা আপামর ভারতবাসী যে সাম্যবাদী ধর্ম, মানবতাবাদী ধর্ম মতবাদ তিনি প্রচার করেছিলেন, সেই বিষয়টাকে কিন্তু চেপে দেওয়া হয়েছে। ভারতবাসীকে নতুনভাবে এটা জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং আগামী ভারতবর্ষের জন্যে নতুনভাবে চলা শুরু করতে হবে, নতুন মন্ত্র নিয়ে, নতুন আদর্শ নিয়ে। সেই পুরনো যে সত্যকে নতুনভাবে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে নতুন ভারতকে আমরা গড়ে তুলব এবং এই বর্ণবাদ, জাতপাত, ভেদাভেদ এর থেকে আমরা এই ভারতবাসীকে এবং ভারতবর্ষকে মুক্ত করব। এই 108 শিব মন্দিরে দাঁড়িয়ে আমি সেই বার্তাটা দিয়ে গেলাম। আপনারা এখন বাকিটা আপনাদের বিবেচ্য। এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গৌতম বুদ্ধ, মহাবীর, ঋষভনাথ বা শিব, সবাইকে আমরা যে মূর্তি তাদের পাই সেটা হচ্ছে পদ্মাসনে বসে, মানে যোগাসনে উপবিষ্ট মূর্তি, পদ্মাসনে উপবিষ্ট মূর্তি। এই যে এদের মধ্যে এই যে মিল, ঋষভনাথ বা শিব, মহাবীর, বুদ্ধ, এই সনাতন ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রবর্তক যারা,
এই একই আসনে একইভাবে তাদের যে মূর্তি, যে যোগাসনে বা পদ্মাসনে উপবিষ্ট তাদের এই যে মূর্তি আমরা পাই, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতায় আমরা এরকম বিভিন্ন যোগাসনে বিভিন্ন আসনে উপবিষ্ট আমরা এরকম মূর্তি পেয়েছি, প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন। এবং এই যোগাসন যোগ এই ব্যাপারটা কিন্তু পরবর্তীকালে ব্যাপার না, এটা সেই সিন্ধু সভ্যতার সময়ে ছিল, বর্তমান ছিল। এবং মনে করা যেতে পারে, আমরা ভাবতে হয়তো করতে পারি, ধারণা করে নিতে পারি যে সিন্ধু সভ্যতার যুগেই এই যোগের উদ্ভব। এবং এই যে মিল, যে শিব, মহাবীর, জৈন, বৌদ্ধ, বুদ্ধ বুদ্ধ গৌতম বুদ্ধ, মহাবীর, শিব, এদের যে এই একই রকমের আসনে উপবিষ্ট আমরা দেখছি, এই যে এদের যে এই সাদৃশ্য, এটাই কিন্তু যে এরা একই ধারার চিন্তাভাবনা, আদর্শ বা ধর্মের পথিক, সেটা আমরা কিন্তু সেটাও একটা অনুধাবন করার ব্যাপার আছে। একই চিন্তাভাবনা, তারা একই আদর্শ, একই জীবনশৈলী, একই ধরনের রীতিনীতির তারা অনুসারী। গোধূলির আলোতে একটা অনিন্দ্য সুন্দর রূপ ধারণ করেছে এই মন্দির চত্বর। মন্দিরগুলোকেও দেখতে খুব সুন্দর লাগছে। আরে গার্ডেনটা তো অতুলনীয়, কোনো তুলনা হয় না। এই কারুকাজগুলো একটু দেখায়, সূক্ষ্ম কারুকাজ। এই মন্দিরটায় এইটায় একটু স্পষ্ট এখনও রয়েছে, কিছু কিছু ভেঙে চুরে গেছে, বিবর্ণ তো হয়েই গেছে, পলেস্তারা খসে পড়েছে, তবুও তার মধ্য দিয়ে যেটুকু অনুধাবন করা যায়, বোঝা যায় সেই সময়ে কীভাবে কী কারুকার্য করে এটা করা হয়েছে। কোনো কথা বলছো? পুরা কি ওই 8 জন তো? 108 শিব মন্দির সম্পর্কে এখানে একটু প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই স্টক নির্মিত 8চালা মন্দিরগুলি নির্মাণ করেন, যেগুলি শুভ সংখ্যক এবং 2টি বৃত্তাকার সারিতে বিন্যস্ত। বাহিরের বৃত্তটিতে রহিয়াছে 74টি মন্দির এবং ভিতরের বৃত্তে 34টি। মন্দিরগুলি জপমালার প্রতীক হিসাবে সম্ভবত উপস্থাপিত হইয়াছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ, কলকাতা মণ্ডল। 108 শিব মন্দিরের ঠিক সামনে উল্টো দিকে রয়েছে আর একটি প্রত্নতাত্ত্বিক স্মারক। এইটা আমরা এখন ঘুরব। এটা রাজবাড়ি কমপ্লেক্স।
প্রসাদ দিয়ে গেল, পূজা দিচ্ছে তারা বাড়ি ঘুরে সেদিন প্রসাদ দিয়ে গেল পূর্ণিমা পুজো। কত নাকি এটা? এটা হচ্ছে রাসমঞ্চ। সেটা কি? লালজি মন্দির কমপ্লেক্সের মধ্যে এইটা হলো গিরি গোবর্ধন মন্দির। পিলারের কাজ। বাহ, অসাধারণ কারুকার্য। অসাধারণ কারুকার্য খচিত স্তম্ভ, যা মনকে মুগ্ধ করে দেয়। টেরাকোটার ডিজাইন। মন্দিরে এখন পুজো হচ্ছে। এখানে একটা পালকিও রাখা আছে। ওই মন্দিরটা যাওয়া যাবে। এটা হলো পঞ্চরত্ন মন্দির, পাঁচটা মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দির সামনে। আচ্ছা প্রণব দা, আমি একদিন একটা বাঁকুড়ায় গেছিলাম, ওখানকার একজন ওই ধারাভাষ্য দেয় যারা টাকা বিনিময়, বুঝলে? এটা কৃষ্ণচন্দ্রজি মন্দির। এটা বিজয় বৈদ্যনাথ মন্দির লেখা রয়েছে। সব পুরনো স্থাপত্য। বিজয় বৈদ্যনাথ মন্দির বাঁকুড়ার বিষ্ণুপুরে এই আদলের মন্দির প্রচুর রয়েছে। আর বিষ্ণুপুর আর এই কালনা একই ঘরানার স্থাপত্য নিদর্শন। মানে মন্দিরের গাত্রের কাজ, কারুকার্য, টেরাকোটা শিল্প দেখার মতো। এগুলো দেখতে হবে। এই টেরাকোটা শিল্প সত্যি অতুলনীয়। একটা সিংহের ছবি আঁকা।
এটি কৃষ্ণচন্দ্রজি মন্দির। এর শীর্ষে রয়েছে 25টি চূড়া। এটাও একটা মন্দির, এটা বদ্রী নারায়ণ মন্দির। নিরিবিলি একটি পরিবেশ, গাছ গাছালিতে ঘেরা, এটা রামসীতা মন্দির। সুশীতল শান্ত মন্দির চত্বর। এই মন্দিরটার টেরাকোটার কাজ দেখার মতো। ওয়াও, অপূর্ব। বাবা প্রতাপেশ্বরের শিব মন্দির। এটা বদ্রী নারায়ণ মন্দির। এর সামনে একটা চত্বর রয়েছে। এখন জল বোধহয় খাওয়াই বুঝলি। এখানে রয়েছে একটা পাতকুয়া। (108) শিব মন্দিরের ঠিক অপোজিটে রাস্তার উপর ছোট্ট আর একটা মন্দির দেখতে পাচ্ছি। এটাও প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দ্বারা সংরক্ষিত, প্রোটেক্টেড এরিয়া, প্রোটেক্টেড মনুমেন্ট লেখা আছে। প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। আমরা এবার চলে এসেছি এই মন্দির চত্বরের পিছনে। এখানে সেই রাজবাড়ি, এটা দেখতে চলে এসেছি। এইটা হচ্ছে লালজি মন্দির। পিছন থেকে দেখছি আমরা ওই প্রতাপেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওইটা। আর এই যে ছোট মন্দিরটা যে কি মন্দির খেয়াল নেই। এইটা হলো পঞ্চরত্ন মন্দির, 5টা মন্দির। ওইটা মনে হয় কৃষ্ণচন্দ্র মন্দির না কি যেন বললো, হ্যাঁ এরকম, খেয়াল নেই। যাই হোক, পিছন থেকে দেখতে এরকম। আর আমরা এখন এই রাজবাড়ি চলে এসেছি। এটা হলো রাজবাড়ি দেখতে এসছে। হ্যাঁ, এই রাজবাড়িটা আমরা দেখব। এটা একটু এগিয়ে যাই, ভিতরে ঢোকার জো নেই, বন্ধ হয়ে আছে, বন্ধ করে রেখেছে। বাইরে থেকে যেটুকু দেখা যায় এখানে, তো বাইরে থেকে তো দেওয়ালে অশ্বত্থ গাছ হয়ে পড়েছে। রাজা তেজচন্দ্র বাহাদুরের রাজবাড়ি এটা। অনেক দিনের পুরনো এই গাছটা যে এভাবে বসে আছে সেটা দেখে বোঝা যায়। বাড়িটা এই বাইরে থেকে দেখতে এরকম। আর একটু এগিয়ে যাই, ভিতরে সে ভেঙে গেছে। অবহেলিত হয়ে পড়ে আছে।
এটা কি এক্সটেনশন নাকি পুরনো বাড়ি? কি জানি। ও হা হা, রাজবাড়ির উপরে সে নিম গাছ বট গাছ হয়ে বসে আছে। কি অবস্থা, কি দশা! হ্যাঁ, কি অবস্থা! এই হলো রাজবাড়ি, রাজা তেজচন্দ্র বাহাদুরের বাড়ি। রাজবাড়ির পিছনে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আর একটি মন্দির, সব পুরনো স্টাইলের। এটাও সংরক্ষিত স্মারক। হ্যাঁ, বাহ, একটা ইয়ে দিল ওখান থেকে, বুঝলে? এটাও তো ভালো মন্দির, সুন্দর ডিজাইন, দেখার মতো সত্যি ও না না, অসাধারণ, অপূর্ব। হ্যাঁ, ছোটোখাটো পড়ে আছে বিচ্ছিন্নভাবে, কিন্তু সেই একটা সময় ছিল যখন একটা কালচার সংস্কৃতি একটা অন্য রকমের মাত্রা ছিল তখন। ওয়াও, মন্দিরের সামনে কিছু লেখা আছে, বাংলা শিলালেখ। ভাষায় নাকি অন্য শিলালেখ। কোনো ভাষায় নাকি? শব্দ তো সব পুরনো বাংলা। বাংলা ভাষায়, পুরনো আমলের নাকি? হ্যাঁ, বুঝলাম না। পুরোনো আমলে বাংলা ভাষা, বুঝলে? হ্যাঁ, পুরোনো কি আমলে ভাষায় লেখা আছে? ওয়ার্ডগুলো সব বাংলা। কোনো নাস্তিকে তাহলে 200 বছর। রাজবাড়ি ঘুরে পিছন দিক দিয়ে, রাজবাড়ির পিছন দিক দিয়ে ঘুরে একটু ঢুকে পড়লাম কালনা বাজারের মধ্যে। ছোট্ট একটু ভিডিও করে নিই। একদম বাজারের মধ্যে ঢুকে পড়েছি, হাটবার কিনা কে জানে। অবশেষে আবার সেই কালনা ঘাট পার হয়ে গোধূলির আলো গায়ে মেখে শান্তিপুর হয়ে বাড়ি ফিরলাম। আমার আজকের এই ভ্রমণ কাহিনীটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।